আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের লাইক চ্যাপ্টার ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। সো এখানে আমরা গত ক্লাসে আমরা 4টা নিয়ম আলোচনা করছিলাম, যুক্তিবিভাগের 4টা নিয়ম এবং তার অনুভূতিগুলো। আজকে আমরা পঞ্চম নিয়ম থেকে আমরা এখানে কী করব, আলোচনাটা শুরু করব। সো এখন দেখো, আমাদের পঞ্চম যে নিয়মটা ছিল, অর্থাৎ যৌক্তিক ব্যয়ের ক্ষেত্রে বিভাজ্য জাতি এবং বিভক্ত বা শ্রেণী, জাতি বা শ্রেণীর নাম বিভক্ত উপজাতি বা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে কী হবে, একই অর্থে প্রযোজ্য হবে। তারপর আর যৌক্তিক এই নাম অনুবর্তী আমরা কী করি, লঙ্ঘন করি, তাহলে আমার একটি কী হবে, ভুল হবে। অর্থাৎ এই ভুলটা হচ্ছে দুই প্রকার, যেটাকে আমরা বলি, একটা হচ্ছে কি অঙ্গগত আর একটা হচ্ছে কি গুণগত বিয়োগজনিত অনুপবর্তী। দেখো এই অনুপবর্তীগুলো আমরা সেম প্রথম নিয়ম আমরা পেয়েছিলাম, অঙ্গগত এবং কি গুণগত বিয়োগজনিত অনুপবর্তী। অর্থাৎ দেখো আমার নিয়মটা হচ্ছে কি, দেখো যে পদটাকে আমি ভাগ করব, যেমন আমরা বললাম যে কি, আমরা যদি কি করি, মানুষকে এখানে ভাগ করি, তাহলে মানুষকে আমরা একটা মূলনীতি কি দ্বারা ভাগ করব, আমরা সততা দ্বারা ভাগ করব। তাহলে আমার মূলনীতি হচ্ছে কি সততা। তাহলে আমি যদি মানুষকে ভাগ করি, একটা হচ্ছে কি সৎ মানুষ, এটা হচ্ছে কি সৎ মানুষ, আর একটা হচ্ছে কি অসৎ মানুষ, অসৎ মানুষ। এখন দেখো সৎ মানুষ এবং অসৎ মানুষ, এই যে দেখো আমার এখানে বলা হচ্ছে কি, প্রথম বা বিভাজ্য জাতির নামটা উপশ্রেণী সমূহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যে মানুষ পদটা এখানে যেমন আছে এখানেও তেমন থাকতে হবে। অর্থাৎ আমি যেই পদটাকে ভাগ করব সেটা তার প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। এখানে আমি যদি কি সততা বাদ দিয়ে শিক্ষা নিয়ে ভাগ করি, তাহলে সেম শিক্ষিত মানুষ এবং কে শিক্ষিত অমানুষ, এই মানুষ নামটা সব জায়গায় থাকতে হবে। আমার যদি এটা না থাকে তাহলে সেখানে হবে ভুল হবে। এই ভুলটাকে আমরা বললাম যে কি যুক্তিবিদ্যার ভাষা হচ্ছে কি অনুপপত্তি। সেখানে দুই ধরনের অনুপপত্তি হয়, একটা হচ্ছে কি অঙ্গগত বিয়োগজনিত, একটা হচ্ছে কি গুণগত বিয়োগজনিত। সো এই ভুলটা কীরকম হয় দেখো, আমরা একটা ওই যেমন আমরা প্রথম নিয়মের ক্ষেত্রে পড়েছিলাম, অর্থাৎ জাতি বা উপজাতিবাচক পদকে ভাগ না করে আমরা যদি কি করি, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে ভাগ করি, তাহলে আমার দু ধরনের ভুল হয়, একটা হচ্ছে গুণগত, একটা হচ্ছে অঙ্গগত। এখানে আমার সেম ভুলটা হবে। যেমন দেখো আমি ভাগ করলাম যে কি গোলাপ, তো এটা হচ্ছে কি গোলাপকে যে আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, গোলাপকে ভাগ করলে এখানে হচ্ছে কি কাণ্ড, আবার বীতি, তারপর হচ্ছে কি দল এবং পাপড়ি, এটা হচ্ছে কি গোলাপের অঙ্গগত বিভাগ। তারপর হচ্ছে আমরা যদি গোলাপকে যে গুণ অনুযায়ী ভাগ করি, যেমন আমরা হচ্ছে কি লাল গোলাপ, তারপর হচ্ছে কি সাদা গোলাপ, তারপর হচ্ছে কি কালো গোলাপ, অর্থাৎ এই জিনিসগুলো, অর্থাৎ আরেকটা হচ্ছে সুগন্ধযুক্ত বা সুগন্ধবিহীন গোলাপ। সো এটা হচ্ছে কি গুণগত বিয়োগজনিত অনুপপত্তি। অর্থাৎ এখানে আমার প্রত্যেকের বেলা নামটা বুঝতে হবে, কিন্তু এখানে দেখো এই যে কাণ্ড গোলাপ, বীতি গোলাপ, দল গোলাপ, ফাপড়ি গোলাপ এরকম হয় না। আবার সো এই জন্য এই জিনিসগুলোকে আবার হচ্ছে সুগন্ধি দুর্গন্ধি, এই জিনিসটাতে এখানে কি হয় জানা, ভাগ করা যায় না, এই নিয়মটা প্রযোজ্য হয় না। ঠিক সেম আমরা যদি এখানে কোনো ব্যক্তিকে ভাগ করি, যেমন আমরা ভাগ করবো যে কাকে, যেমন আমরা হিরো আলমকে ভাগ করবো, যেমন আমরা যদি এখানে একজন ব্যক্তি মনে করো হিরো আলম, তাকে আমরা কি করব, ভাগ করব। সো এখানে আমরা যদি তাকে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, তার প্রথমে হাত, তারপর হচ্ছে কি পা, তারপর হচ্ছে কি কান, তারপর হচ্ছে কি নাক। সো এগুলো হচ্ছে কি অঙ্গগত বিয়োগজনের জন্য। যেমন আমরা এখানে এই যে হিরো আলম, হাত হিরো আলম, পা হিরো আলম, নাক কান হিরো আলম, নাক হিরো আলম, এটা হয় না। আবার আমরা যদি তার গুণগুলোকে ভাগ করতে পারি, সো এখন অর্থাৎ ডান্সার, অভিনেতা, কৌতুক অভিনেতা, এই জিনিসগুলো, অর্থাৎ এটা হচ্ছে কি গুণগত ব্যক্তি, তো এই নামগুলো প্রযোজ্য হয় না প্রত্যেকের ক্ষেত্রে। সো এটা তাহলে দেখো ঠিক সেম প্রথম নিয়মের মতো আমার এই ভুলগুলো এখানে হতে পারে, একটা হচ্ছে কি অঙ্গগত, একটা হচ্ছে কি গুণগত বিয়োগজনিত অনুপপত্তি। এরপর আমরা যাই পরের নিয়ম, ষষ্ঠ নিয়ম। অর্থাৎ আমাদের যুক্তি বিভাগের 6টা নিয়মের লাস্ট নিয়মটা হচ্ছে কি ষষ্ঠ নিয়ম। অর্থাৎ এখানে দেখো ক্রম বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মাঝখানে কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আমি যে পদটাকে ভাগ করব তার ক্রমানুসারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাকে ভাগ করতে হবে, মাঝখানে কোনো একটাকে বাদ দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ যেমন দেখো আমি মনে করো জীবকে ভাগ করব, তাহলে আমি জীবকে ভাগ করলে প্রথমে পাচ্ছি কি মানুষ, আরেকটা হচ্ছে কি অন্যান্য জীব, মানুষ এবং অন্যান্য জীব। আবার মানুষকে আমি ভাগ করব, তাহলে আমি পাচ্ছি কি সৎ মানুষ এবং অসৎ মানুষ, সৎ মানুষ এবং অসৎ মানুষ। অর্থাৎ এখানে আমার মূলনীতি ছিল সততা, এখানে হচ্ছে কি বুদ্ধি। ঠিক আছে, এখন
আমি ভাগ করলাম যে কি জীবকে প্রথমে আসলাম মানুষে, মানুষ থেকে আসলাম সৎ মানুষে বা শিক্ষিত মানুষে। তো এখন সরাসরি জীব থেকে সৎ জীব এবং অসৎ জীবে আসা যাবে না। যদি আমরা এরকম ভাগ করি মধ্যবর্তী কোন স্তরকে বাদ দিয়ে, তাহলে আমার সেখানে কি হবে, ভুল হবে। এই ভুলটাকে বলা হচ্ছে কি উৎক্রান্তি বা উলম্পন বিভাগজনিত অনুপত্তি। উৎক্রান্তি বা উলম্পন বিভাগজনিত অনুপত্তি অর্থাৎ মাঝখানে প্রত্যেকটা স্টেপকে কি করতে হবে, আমাদের ভাগ করে করে আসতে হবে। এই মাঝখানে কোনো একটাকে বাদ দিলে যে ভুলটা হবে সেটা হচ্ছে কি উৎক্রান্তি বা উলম্পন বিভাগজনিত অনুপত্তি। আচ্ছা, এখানে আমাদের 6টা নিয়ম মোটামুটি শেষ যুক্তিবিদ্যা, অর্থাৎ এই নিয়ম এবং তার সাথে কি অনুপত্তিগুলো হচ্ছে কি শেষ। এরপর আমরা দেখি এই অধ্যায়ে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। এখান থেকে প্রায় সময় কোয়েশ্চেনটা আসে একটা। তো এখন দেখো দ্বিকোটিক বিভাগটা কি দেখি আমরা একটু। যেমন দ্বিকোটিক বিভাগ, যাতে আমরা ইংরেজিতে কি বলি, ডিকটমি বলা হয়। আর ডিকটমি হচ্ছে একটা গ্রিক শব্দ। যেমন দেখো দ্বিকোটিক বিভাগ বা ডিকটমি। এই যে ডিকটমি শব্দটা আছে দুইটা শব্দ থেকে, গ্রিক শব্দ দুইটা শব্দ, একটা হচ্ছে ডিকা, একটা হচ্ছে ডিকা আর একটা হচ্ছে টেমনো। এই ডিকা শব্দের অর্থ হচ্ছে কি দুই, ডিকা শব্দের অর্থ হচ্ছে কি দুই, এবং টেমনো শব্দের অর্থ হচ্ছে কি করা, ভাগ করা। ডিকা শব্দের অর্থ হচ্ছে কি দুই, আর টেমনো শব্দের অর্থ হচ্ছে কি ভাগ করা। যেমন দেখো ডিকা শব্দের অর্থ হচ্ছে দুই, টেমনো শব্দের অর্থ হচ্ছে কি করা, ভাগ করা, আর ডিকটমি শব্দের অর্থ হচ্ছে কি দুই ভাগে ভাগ করা। অর্থাৎ যে জাতি বা উপজাতিবাচক পদের কথা আমরা বললাম, অর্থাৎ যে পদটার কথা বললাম সেটাকে আমরা কি করি, সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ তার অন্তর্গত যে দুইটা উপজাতির মধ্যে ভাগ করি সেটাকে বলা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ বা ডিকটমি। আর এটা আসছে কোথা থেকে, এই যে এই শব্দটা আসছে গ্রিক শব্দ, একটা হচ্ছে ডিকা, একটা হচ্ছে কি টেমনো। আর ডিকা শব্দের অর্থ আমরা কি বললাম, দুই ভাগে ভাগ করা, আর টেমনো শব্দের অর্থ হচ্ছে কি দুই, ডিকা শব্দের অর্থ হচ্ছে দুই, টেমনো শব্দের অর্থ হচ্ছে কি করা, ভাগ করা, আর ডিকটমি শব্দের অর্থ হচ্ছে কি করা, দুই ভাগে ভাগ করা। অর্থাৎ কোনো যে প্রক্রিয়া বা যে শব্দগত প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি কোনো একটা পদকে বা কোনো জাতিবাচক বা উপজাতিবাচক পদকে যদি আমরা কি সমান দুই ভাগে ভাগ করি তাকে বলা হচ্ছে কি ডিকটমি বা দ্বিকোটিক বিভাগ। তো এরপর আমরা দেখি একটা প্রক্রিয়া আমরা দেখালাম, যেমন এই যে সত্তা, এই জিনিসটা আমরা ভাগ করলাম। যেমন দেখো চেতন এবং কি অচেতন। আবার এই চেতন অর্থাৎ যাদের চেতনা শক্তি আছে সেটাকে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে কি অজীব। অর্থাৎ যাদের জীবন আছে, একটা হচ্ছে কি যাদের জীবন নাই। এটা আমরা সত্তা বা দ্রব্য বলতে পারি এখানে, চেতন বা অচেতনের ক্ষেত্রে। তারপর আমরা জীবকে ভাগ করলাম, একটা হচ্ছে কি মানুষ, একটা হচ্ছে কি অমানুষ। আবার আমরা মানুষকে ভাগ করলাম ছাত্র এবং কি অছাত্র। আমরা এটা ভাগ করতে পারি মানুষকে, যেমন দেখো এরপর আমরা যদি মানুষকে আরও ভাগ করি, যেমন এশিয়াবাসী, আর একটা হচ্ছে কি অএশিয়াবাসী। অর্থাৎ যারা এশিয়া মহাদেশে থাকে আর যারা হচ্ছে কি অএশিয়া মানে হচ্ছে কি এশিয়ার বাইরে থাকে। আবার এশিয়া মহাদেশে এটাকে আমরা দুইভাবে ভাগ করতে, একটা হচ্ছে কি বাংলাদেশি, আর একটা হচ্ছে কি অবাংলাদেশি। তারপর বাংলাদেশি এটাকে আমরা আবার ভাগ করতে পারি, একটা হচ্ছে কি শিক্ষিত, একটা হচ্ছে কি অশিক্ষিত। শিক্ষিত অশিক্ষিত। আবার শিক্ষিতকে আমরা ভাগ করতে পারি চাকরিজীবী অচাকরিজীবী। চাকরিজীবীকে আমরা ভাগ করতে পারি সরকারি এবং কি অসরকারি। অর্থাৎ দ্বিকোটিক বিভাগ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার কোনো শেষ নাই, অর্থাৎ এটা ভাগ চলতে থাকবে। এটা হচ্ছে কি ধারাবাহিক একটা প্রক্রিয়া, এটার কি ক্রমান্বয়ে ভাগটা চলতে থাকে। আর এখানে দেখো দুইটা পদ থাকে, একটা হচ্ছে সদর্থক, একটা হচ্ছে কি নয়র্থক। সো এখানে সেম দেখো এই যে সত্তাকে ভাগ করলাম চেতন এবং অচেতন, জীব এবং অজীব। অর্থাৎ যার মধ্যে জীবের গুণাবলী আছে সে হচ্ছে জীব, আর জীবন বা জীবের গুণাবলী নাই সে হচ্ছে কি অজীব। আর যেখানে মানুষের গুণাবলী আছে অর্থাৎ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি আছে সে হচ্ছে মানুষ, আর যেটা নাই সেটা হচ্ছে কি অমানুষ। অর্থাৎ একটা পথ হচ্ছে কি সদর্থক আর একটা পথ হচ্ছে কি নয়র্থক। এখানে নয়র্থক পথটাকে ভাগ করা হয় না, সবসময় সদর্থক পথটাকে কি করা হয়ে থাকে, ভাগ করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম কি দ্বিকোটিক বিভাগ হচ্ছে কি একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি হয় না, কখনো শেষ হয় না, এটা চলতেই থাকে। এবং এখানে দুইটা পথ থাকে, একটা হচ্ছে সদর্থক পথ, একটা হচ্ছে কি অর্থাৎ নয়র্থক পথ। অর্থাৎ গুণের উপস্থিতি থাকলে সেটা হচ্ছে সদর্থক, আর গুণের উপস্থিতি না থাকলে সেটা হচ্ছে কি নয়র্থক। আবার এই প্রক্রিয়াটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। যেমন মানসিক প্রক্রিয়া দেখো আমরা
যেই পদটাকে আমরা যে গুণ অনুসারে বা মূলনীতি অনুসারে ভাগ করছি সেটা আমার মনে মনে থাকে, এই জিনিসটা আমার এখানে কোথাও লেখা হয় না। যেমন এই যে জীবকে ভাগ করলাম, চেতনা শক্তি যাদের আছে তাদেরকে ভাগ করলাম, যাদের জীবন আছে জীব, যাদের জীবন নাই সেটা হচ্ছে কি অজীব। আবার জীবকে ভাগ করলাম, যাদের বুদ্ধি আছে তারা হচ্ছে মানুষ, আর যাদের বুদ্ধি নাই তারা হচ্ছে কি মানুষ। আবার অমানুষ। আমি আবার মানুষকে ভাগ করলাম এশিয়াবাসী, যারা এশিয়ার থাকে এশিয়াবাসী, আর যারা এশিয়ার বাইরে থাকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ওইটা হচ্ছে কি অএশিয়াবাসী। তারপর এশিয়াবাসীকে ভাগ করলাম যারা বাংলাদেশে, আরেকটা হচ্ছে কি অবাংলাদেশি। আবার হচ্ছে বাংলাদেশকে ভাগ করলাম শিক্ষিত এবং কি অশিক্ষিত, অর্থাৎ এখানে একটা নয়র্থক পদ সবসময় থাকবে। এবং এই যে নয়র্থক পদটা আছে এটা হচ্ছে কি অনির্দিষ্ট, এটাকে নির্দিষ্ট কোনো ইয়ে থাকে না। যেমন আমি এখানে এশিয়া এবং অএশিয়া বললাম, তার মানে হচ্ছে কি এখানে ইউরোপ, আফ্রিকা যে কোনো দেশের হতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে কি নয়র্থক পদ, এটা হচ্ছে কি সবসময় অনির্দিষ্ট থাকে। আবার এই যে দ্বিকুটি বিভাগ, এটাকে আমরা এক ধরনের শিশুসুলভ বিভাগে বলতে পারি, অর্থাৎ আমি যেটাকে ভাগ করতেছি তার মূলনীতি যেটা অনুযায়ী ভাগ করব, তার আগে একটা বসাই দিলে আমার কি হয়ে যাচ্ছে, ভাগটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কি শিশুসুলভ, অর্থাৎ বাচ্চারা যেরকম করে ভাগ করে, আমরা ছোটোবেলায় যেমন বিপরীত শব্দ পড়তাম, ওই যে তার আগে একটা লাগাই দিব, সো এইরকমই ভাগ হচ্ছে একটি ধরনের দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া, সেজন্য এটাকে বাচ্চা সুলভ বিভাগও বলা হয়ে থাকে। সো আমরা একটু দেখি এবার, আমরা মূল জিনিসটা দেখালাম আসলে দ্বিকোটিক বিভাগটা কী বা কীভাবে হয়, এবং এটা কেন এটাকে আমরা চলমান প্রক্রিয়া বলি, এবং কেন এটাকে আমরা শিশুসুলভ বা বিভাগ প্রক্রিয়া বলি, সেই জিনিসটা আমরা দেখালাম। সো এখন আমরা একটু দ্বিকোটিক বিভাগের সুবিধা এবং অসুবিধা জিনিসটা একটু দেখি, কারণ পরীক্ষাতে আমার এখান থেকে পার্থক্য কোয়েশ্চেন থাকলে অবশ্যই কি থাকে, সুবিধা অসুবিধা থাকে। আমরা একটু দেখে আসি সুবিধা এবং অসুবিধাটা কী। যেমন দেখো দ্বিকোটিক বিভাগের সুবিধা জিনিসটা কি, এই দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটা নির্ভুল আকারগত প্রক্রিয়া, অর্থাৎ এখানে আকার অনুযায়ী ভাগ করা হয়, কোনো বস্তুগত বা কোনো গুণকে এখানে দেখা হয় না। যেমন আমরা আকার অনুযায়ী ভাগ করলাম, যেমন শিক্ষিত অশিক্ষিত, তাহলে দুইটা ভাগ, শিক্ষিতের মধ্যে হচ্ছে সৎ আর একটা হচ্ছে কি অসৎ, আবার চাকরিজীবী অচাকরিজীবী, এভাবে কী করা যায়, ভাগ করা যায়। আবার এটা হচ্ছে কি রূপগত প্রক্রিয়া হয়, বাস্তব কোনো জ্ঞান বা অভিজ্ঞতা দরকার হয় না, অর্থাৎ এখানে বাস্তব কোনো জ্ঞানের দরকার হয় না বা অভিজ্ঞতার দরকার হয় না। ওই যে বললাম না, তার আগে একটা বসা দিলে হয়ে যাচ্ছে, যেমন এশিয়া অএশিয়া, বাংলাদেশি অবাংলাদেশি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা বসা দিলে হয়ে যায়। এরপর দেখো দ্বিকোটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া, এটা হচ্ছে একটা সহজ সরল প্রক্রিয়া। এরপর দ্বিকোটিক বিভাগ হচ্ছে কি অবরোহ যুক্তিবিদ্যার যে বিরুদ্ধতা নিয়ম, আর একটা হচ্ছে কি মধ্যম রহিত নিয়ম। আমরা যখন ওই যে যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম এরিস্টটলের যুক্তিবিদ্যা, সেখানে তিনি 4টা নিয়মের উপর ভিত্তি করে যুক্তিবিদ্যাকে আলোচনা করছিলেন। তার মধ্যে একটা হচ্ছে, দুইটার হচ্ছে কি একটা বিরুদ্ধতা নিয়ম, আর একটা হচ্ছে কি মধ্যম রহিত নিয়ম। অর্থাৎ বিরুদ্ধতা নিয়মের মূল কারণটা হচ্ছে কি যুক্তিবিদ্যার যেই জ্ঞানটা হবে সেটা হচ্ছে কি একই সাথে সত্য বা মিথ্যা হবে না, একটা যদি সত্য হয় অথবা কি হবে, হয় মিথ্যা হবে। অর্থাৎ দুইটা জিনিস একই সাথে সত্য বা মিথ্যা হবে না, একটা সত্য হলে অপরটা কি হবে, মিথ্যা হবে। অর্থাৎ আমি চাইলে একই সময়ে দুইটা কাজ করতে পারি না, এটা হচ্ছে বিরুদ্ধতা নিয়ম। আর মধ্যম রহিত নিয়ম, অর্থাৎ যে কোনো একটাকে আমার বেছে নিতে হবে, হয় সত্যটা না হয় কি মিথ্যাটা। ঠিক আমরা এখানেও যেমন দেখো ওই যে এশিয়াবাসী অএশিয়াবাসী, একটা হচ্ছে বাংলাদেশি, একটা হচ্ছে কি অবাংলাদেশি, অর্থাৎ দুইটা একই সাথে হতে পারে না। সেই জন্য বলা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া হচ্ছে কি অবরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে এই যে বিরুদ্ধতা নিয়ম আর একটা হচ্ছে কি মধ্যম রহিত নিয়ম, এই দুইটার উপর প্রতিষ্ঠিত, এই দুইটার উপর ভিত্তি করে এই নিয়মটা আলোচনা করা হয়। এরপর দেখো দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া হচ্ছে মূলত ব্যক্তাত্বের বিশ্লেষণ, অর্থাৎ ব্যক্তাত্ব যেটা আছে সেটাকে কি করা হয়, ভাগ করা হয়। আমরা একটু আমাদের উদাহরণে দেখাই, যেমন এই যে মানুষ, এটাকে ভাগ করলাম এশিয়াবাসী আর একটা হচ্ছে কি অএশিয়াবাসী। মানুষের ব্যক্তাত্ব হচ্ছে কি সকল মানুষ, অর্থাৎ পৃথিবীতে মানুষ হিসেবে যারা আছে সবগুলোকে আমরা কি মানুষ বলি। তো এই দুটাকে ভাগ করলাম, একটা হচ্ছে কি এশিয়ার মানুষ, একটা হচ্ছে কি অএশিয়ার মানুষ। তাহলে সকল এশিয়ার মানুষ, আবার এশিয়ার বাইরে যারা আছে ওই সকল মানুষ, দুটাকে যোগ করলে আবার কি হচ্ছে, মানুষ হচ্ছে। আবার এখানে সেম দেখো বাংলাদেশি এবং কি অবাংলাদেশি, তাহলে এশিয়ার মধ্যে যারা বাংলাদেশি আছে তারা হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশের বাইরে যারা থাকে তারা হচ্ছে কি অবাংলাদেশি। এই দুইটাকে যোগ করলে আবার কি হচ্ছে, এশিয়ার মানুষগুলো হচ্ছে। আবার সেম দেখো এখানে বাংলাদেশিকে শিক্ষিত এবং কি অশিক্ষিত, তাহলে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এই দুটাকে যোগ করলে বাংলাদেশি মানুষগুলো পাওয়া যাচ্ছে আমরা, বা বাংলাদেশি মানুষগুলোকে পাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সবসময় একটা ক্ষেত্রে ব্যক্তাত্বকে বিশ্লেষণ করা হয়, ব্যক্তাত্বকে বিশ্লেষণ করা হয়, তার যোগফলটা সবসময় কি থাকে, তার জাতির সাথে মিল থাকে। উপজাতির ব্যক্তাত্বটা সবসময় কি জাতির ব্যক্তির সাথে মিল থাকে, সেজন্য বলা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ হচ্ছে কি মূলত একটা ব্যক্তাত্বের বিশ্লেষণ। আর এটা শিশুসুলভ বা সহজ সরল প্রক্রিয়া, আর এখানে বাস্তব কোনো জ্ঞান দরকার হয় না, অভিজ্ঞতা ছাড়া এই জিনিসটা কি করা যায়, ভাগ করা যায়। এবার আমরা দেখি সুবিধার কথা আমরা বললাম, এই যে দ্বিকোটিক বিভাগের অসুবিধা জিনিসটা কি, অর্থাৎ এই কেন আমরা এই বিভাগের ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারি। প্রথমটা দেখো দ্বিকোটিক বিভাগ হচ্ছে কি
অভিজ্ঞতা ভিত্তিক নয়, এটা একটা আকারগত প্রক্রিয়া, সেটা এটা কোনো বস্তুগত কোনো কি নেই, ভিত্তি নেই। আমরা এর আগে বললাম না, এটা কোনো জাস্ট আকারটাকে ভাগ করা হয়, আকার অনুযায়ী ভাগ করা হয়, এখানে কোনো বস্তুগত কোনো ভিত্তিকে এখানে দেখানো হয় না। তারপর দ্বিকোটিভাবে প্রতিরাষ্ট্রের নয়র্থক পট, এই যে নয়র্থক পট থাকে সেটা হচ্ছে কি অস্পষ্ট এবং অনির্দিষ্ট। এই যে একটু দেখো, এই যে আমরা বললাম এখানে এই যে জীব এবং অজীব, অজীব বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে সম্পর্কে এখানে কোনো ধারণা দেওয়া হয় না। যেমন অমানুষ বলতে কাদেরকে বলা হয়েছে, এখানে কি গরু, ছাগল, হাঁস, মুরগি, অর্থাৎ কোনটাকে বোঝানো হয়েছে সেই জিনিসটা এখানে ধারণা দেওয়া হয় না। যেমন ছাত্র এবং অছাত্র, অছাত্র বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, এটাকে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা না বা বাসওয়ালা বা নাকি দিনমজুর বা কৃষক শ্রমিক, এখানে কাউকে বলা হয়েছে এই জিনিসটা কি করা হয় না, ধারণা দেওয়া হয় না। এটা সবসময় অস্পষ্ট থাকে এবং অনির্দিষ্ট থাকে। এখানের ক্ষেত্রে কি সেম, অর্থাৎ এই একটা অসুবিধা হচ্ছে কি দ্বিকোটি বিভাগের কোনো কি নাই, নয়র্থক পটটা সবসময় থেকে অস্পষ্ট এবং অনির্দিষ্ট হয়ে থাকে। তারপর 3 নম্বর দেখো, দ্বিকোটি বিভাগ একটা অনির্দিষ্ট এবং দীর্ঘ প্রক্রিয়া, অর্থাৎ এটা আমাদের বাস্তব জ্ঞানের কোনো পরিধি বৃদ্ধি করে না, কারণ তার একটা অবসায় দিলে আমাদের নিয়মটা হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে কি দীর্ঘ প্রক্রিয়া, যেটা আমরা বললাম চলমান প্রক্রিয়া, এটা সবসময় থাকে প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ কোথায় গিয়ে শেষ হবে তার কোনো কি থাকে না, হিসাব থাকে না। এরপর দ্বিকোটি বিভাগ একটা কৌশলগত সঠিক প্রক্রিয়া, কিন্তু এখানে হচ্ছে কি হয় না, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিকোটি বিভাগের কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে না, এটা বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিকোটি বিভাগের কোনো কি নাই, বৃদ্ধি থাকে না। কারণ ওই যে নয়র্থক পটটা অস্পষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার কারণে, অর্থাৎ কোন জিনিসটাকে নির্দেশ করা হচ্ছে সে বিষয়ে কোনো আলোচনা থাকে না, বিধায় এটা হচ্ছে কি হয় না, বিজ্ঞানের ক্ষেত্রে কোনো ভিত্তি থাকে না। সো এখন দেখো আমরা এখানে কি জানলাম, দ্বিকোটি বিভাগ কি, আর দ্বিকোটি বিভাগটা কীভাবে ভাগ করা হয়, তার প্রকৃতিটা কি, এবং দ্বিকোটি বিভাগের সুবিধাটা কি এবং কি অসুবিধাটা কি। এরপর আমরা দেখি এই যে এই অধ্যায়ের এই যে দ্বিকোটিক বিভাগ বা যৌক্তিক বিভাগ আমরা আলোচনা করলাম। তো এখন যৌক্তিক বিভাগটা কোথায় কোথায় প্রযোজ্য হয় না, বা যৌক্তিক বিভাগটা আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি না, এই জিনিসগুলোকে দেখি। এটাকে আমরা বলি কি যৌক্তিক বিভাগের সীমা। দেখো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এই বিভাগটা সম্ভব নয়, কারণ যৌক্তিক বিভাগ সবসময় জাতি বা উপজাতির হবে, যেটাকে কোনো জাতি বা উপজাতিতে ভাগ করা যায় না সেখানে কি হবে না, যৌক্তিক বিভাগটা হবে না। যেমন ওই যে আমরা বললাম না, ওই যে ব্যক্তিকে ভাগ করা যাবে না, বস্তুকে ভাগ করা যাবে না, বস্তু হচ্ছে বই, বইকে ভাগ করা যায় না। কারণ আমরা দেখো একটা বইকে যদি আমরা ভাগ করি, এই যে একটা বই বা একটা গল্প বা গল্পের বই, এটার মধ্যে আমরা অনেক কিছু পাই। যেমন একটা গল্পে যেমন ট্র্যাজেডি থাকতে পারে, তারপর হচ্ছে কমেডি থাকতে পারে, আবার রোমান্টিকতা থাকতে পারে, সেজন্য এই জিনিসগুলো ভাগ করা যায় না। তারপর হচ্ছে ব্যক্তিকে ভাগ করা যায় না। সো এখন দেখো ক্ষুদ্রতম উপজাতি, ক্ষুদ্রতম উপজাতির আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি অপরতম জাতি, আর বৃহত্তম জাতির একটা নাম আছে সেটা হচ্ছে কি পরমতম জাতি। অর্থাৎ ক্ষুদ্রতম উপজাতি যেমন আমরা বলতে পারি হচ্ছে কি ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে কি কাপল বা জোড়া, কাপল বা জোড়া, এটাকে ভাগ করা যায় না। এটাকে ভাগ করলে দুইটা আলাদা সিঙ্গেল ব্যক্তি হয়ে যাবে, অর্থাৎ আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ ডিভোর্স হয়ে যাবে। তো সুতরাং এই কাপল বা জোড়াকে কী করা যায় না, ভাগ করা যায় না। এটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি। তারপর হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদকে ভাগ করা যায় না, বিশিষ্ট সমষ্টিবাচক পদকে ভাগ করা যায় না। যেমন বিশিষ্ট সমষ্টিবাচক পদ বলতে আমরা বলি সেটা হচ্ছে কি, যেমন দেখো লাইব্রেরি, লাইব্রেরিকে ভাগ করা যায়, লাইব্রেরিকে কী করা যায়, ভাগ করা যায়। সো আমি লাইব্রেরিকে ভাগ করা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বা ঢাকার লাইব্রেরি, চিটাগং লাইব্রেরি, এরকম ভাগ পেতে পারি। কিন্তু আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সো এটাকে ভাগ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এটাকে ভাগ করা যায় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে ভাগ করলে আমি কী পাবো, শুধু বইগুলো পাবো। কিন্তু লাইব্রেরিকে আমি চাইলে কী করতে পারি, এই যে লাইব্রেরিটাকে আমি চাইলে ভাগ করতে পারি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে ভাগ করি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এটা হচ্ছে বিশিষ্ট গুণবাচক বা বিশিষ্ট সমষ্টিবাচক, এটাকে ভাগ করা যাবে না, কারণ এটা ভাগ করলে আমরা কী পাবো, শুধুমাত্র বইগুলো পাবো, ওখানে যা যা বই আছে সেটা। তারপর দেখো ব্যক্তাত্বহীন পদের যৌক্তিক ব্যাখ্যা, অর্থাৎ যেই পদের কোনো ব্যক্তিত্ব নেই তাকে কি করা যাবে না, ভাগ করা যাবে না। যেমন আমরা একটা দেখাই, যেমন দেখো মন, এই যে মনের কোনো ব্যক্তিত্ব নেই, অর্থাৎ সেজন্য মনের কোনো ব্যক্তিত্ব নেই, সুতরাং এটা কি করা যাবে না, ভাগ করা যাবে না। সো এই মন সবসময় কাকে দিতে হবে, একজনকে দিতে হবে, এর বাইরে তো ভাগ করে দেওয়া যাবে না, কারণ মনের কোনো কি নাই, নির্দিষ্ট কোনো ব্যক্তিত্ব নাই। তারপর দেখো ব্যক্তিত্ব হচ্ছে কি মানব মনের মৌলিক অনুভূতি, অর্থাৎ আনন্দ, বেদনা, দুঃখ, হতাশা, প্রেম, বিরহ, এগুলোকে ভাগ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে কি মানুষের মনের মৌলিক অনুভূতি। একটা যেসব পদের ব্যক্তিত্ব অজ্ঞাত এবং যেসব পদের ব্যক্তিত্ব আমাদের কাছে জানা নেই সেসব পদগুলোকে কী করা যাবে না, ভাগ করা যাবে না। তো এটা হচ্ছে কি মূলত কোন কোন ক্ষেত্রে যৌক্তিক বিভাগটা সম্ভব নয়। সো এটা হচ্ছে যৌক্তিক বিভাগের সীমা বা সীমাবদ্ধতা।
একটা কোয়েশ্চেনের 4 নম্বর প্রশ্নের মধ্যে এই জিনিসটা প্রায় সময় থাকে। এরপর আমরা একটু দেখি, অর্থাৎ আমরা এতক্ষণ যে লেকচার 1 এবং 2 এর মধ্যে আলোচনা করলাম, অর্থাৎ আমরা লেকচার 1 আলোচনা করছি যুক্তিবিভাগের 4টা নিয়ম, আবার হচ্ছে 2টা আলোচনা করলাম আমরা যুক্তিবিভাগের 2টা নিয়ম, দেন হচ্ছে কি সীমা এবং কৌটিক বিভাগটা আলোচনা করলাম। এখন আমরা একসাথে একটা জিনিস দেখাচ্ছি, অর্থাৎ যে নিয়মগুলো দেখো, আমার প্রথম নিয়ম, এটার অনুপত্তি হচ্ছে কয়টা? 2টা। আমরা একটা পেলাম অঙ্গগত, একটা হচ্ছে কি গুণগত বিভাগজনিত অনুপত্তি। প্রথম নিয়মটা কি ছিল? যে কোনো জাতি বা উপজাতি পদকে ভাগ করতে হবে, ব্যক্তি বস্তুকে ভাগ করা যাবে না, যদি করি তাহলে ভুল হবে। ভুল হচ্ছে অনুপত্তির 2টা, একটা হচ্ছে অঙ্গগত, একটা হচ্ছে কি গুণগত। আমরা একটা উদাহরণ দেখালাম, এখানে দেখো যেমন সক্রেটিসকে আমরা দেখি তার মাথা, হাত, পা ইত্যাদি অংশে ভাগ করা, এটা হচ্ছে কি অঙ্গগত। আবার আমরা গোলাপ ফুলকে যদি বলি গন্ধ, বর্ণ, সৌন্দর্য ইত্যাদিতে ভাগ করা, এটা হচ্ছে কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি একটা মাত্র মূলনীতি অনুযায়ী মানুষ ভাগ করতে হবে, একের অধিক মূলনীতি আনা যাবে না, যদি আনি সেখানে ভুল হবে। এই ভুলটা হচ্ছে কথা সংকর বিভাগজনিত অনুপপত্তি। যেমন আমরা এখানে এই যে মানুষকে ভাগ করার জন্য একটা হচ্ছে ভদ্র, একটা হচ্ছে কি লম্বা, 2টা কি নিলাম? মূলনীতি নিলাম। যেমন দেখো লম্বা মানুষ সবসময় ভদ্র হয় না, আবার ভদ্র মানুষ সবসময় লম্বা হয় না, সেটা মিক্স হয়ে যায়, সেটা এটাকে বলা হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি। এরপর তৃতীয় নিয়মটা হচ্ছে কি, অর্থাৎ বিভাজ্য জাতির ব্যক্তাত্ব বিভক্ত উপজাতির ব্যক্তাত্ব পরস্পর সমান হতে হবে, যদি সমান না হয় আমার সেখানে কি হবে? ভুল হবে। এখানেও সেম 2টা অনুপপত্তি আছে, একটা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক, আর একটা হচ্ছে কি অতি ব্যাপক। অতি সংকীর্ণ বা অব্যাপক আমরা কখন বলছিলাম? যখন কি হয় সমষ্টি যদি কম হয়, সেটা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক। আর একটা হচ্ছে সমষ্টি যদি কি হয় বেশি হয়, সেটা হচ্ছে কি অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। যেমন এখানে দেখো এই যে মানুষকে ভাগ করলো, আমরা একটা উদাহরণ দিলাম পাশে, দেখো মানুষকে ভাগ করলাম, দেখো এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। আমরা জানি এই যে এখানে হচ্ছে কি মহাদেশ হচ্ছে কয়টা? এখানে 1 2 3 4টা মহাদেশ আমরা কি করলাম? ভাগ করলাম, কিন্তু 7টা মহাদেশের মধ্যে 4টা মহাদেশে আমরা মানুষকে ভাগ করলাম, তো বাকি 3টা এখানে বাদ পড়ে গেছে, অর্থাৎ কম হয়ে গেছে, অর্থাৎ মানুষের ভাগটা কি হয়েছে? কম হয়ে গেছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। তারপর দেখো 2 নম্বরটা হচ্ছে কি ত্রিভুজ। আমরা বললাম ত্রিভুজ হচ্ছে কত প্রকার? বাহু ত্রিভুজ 3 প্রকার, একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখানে একটা ভাগ করছে দেখো বৃত্ত ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজকে কিরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এবং বৃত্তে ভাগ করা, তাহলে এখানে কি হয়ে গেল? বেশি হয়ে গেল, অর্থাৎ এইগুলার যোগফল ত্রিভুজের চেয়ে বেশি, সেজন্য এটাকে বলা হচ্ছে কি অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। আর এখানে দেখো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এটার যোগফল মানুষের চেয়ে কম, সেজন্য এখানে বলা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। এরপর দেখো আমরা পঞ্চম নিয়মের ক্ষেত্রে আসি। প্রথমে দেখো চতুর্থ নিয়মটা হচ্ছে কি একটা মাত্র অনুপপত্তি, অর্থাৎ পরস্পরাঙ্গী বিভাগ। চতুর্থ নিয়মটা আমাদের কি ছিল? চতুর্থ নিয়মটা হচ্ছে কি যে বিভাগটাকে আমরা যেই জাতি বা উপজাতি পদকে ভাগ করব, সেটা সবসময় কত বিচ্ছেদক হতে হবে, যেন একটা অপরটার সাথে মিক্স হয়ে না যায়। যদি মিক্স হলে সেখানে ভুল হবে, এটার নাম হচ্ছে কি পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। যেমন এই যে মানুষকে দেখো ভদ্র, লম্বা এবং সুখী, এই যে বলো না সুখী মানুষ সবসময় লম্বা, মানুষ সবসময় সুখী হয় না, আবার সুখী মানুষ লম্বা হয় না, ভদ্র মানুষ সবসময় সুখী হয় না, ভদ্র মানুষ সবসময় কি লম্বা হয় না, এটা কি হয়ে যাচ্ছে? মিক্স হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কি পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। তারপর দেখো পঞ্চম নিয়ম হচ্ছে অনুপপত্তি 2টা, আর একটা হচ্ছে কি অঙ্গগত, একটা হচ্ছে কি গুণগত। পঞ্চম নিয়মটা কি আমার? এটা হচ্ছে কি অর্থাৎ যে পদটাকে ভাগ করব সেটা কি হবে? পরস্পর ওই পদটা প্রত্যেক উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে, যদি না হয় তাহলে সেখানে ভুল হয়। যেমন একটা হচ্ছে কি অঙ্গগত হয়, একটা হচ্ছে কি গুণগত হয়। যেমন এখানের উদাহরণগুলো হবে ঠিক সেম, অর্থাৎ প্রথম নিয়মের মতো, অর্থাৎ এই যে প্রথম নিয়মে অঙ্গগত এবং গুণগত পেলাম না, এই জিনিসটা মতো। যেমন দেখো আমি এখানে সক্রেটিসের ভাগ করলাম, যেমন মাথা, হাত, পা, তাহলে এখানে দেখো এই যে সক্রেটিসের কি মাথা সক্রেটিস, পা সক্রেটিস, হাত সক্রেটিস, এই নামটা সবসময় প্রযোজ্য হয় না। যেমন ওই যে গন্ধযুক্ত, এই যে গোলাপ, গন্ধবিহীন, তারপর হচ্ছে সৌন্দর্য, বর্ণ, এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেজন্য অর্থাৎ পঞ্চম নিয়মটা হচ্ছে কি আমার ঠিক সেম প্রথম নিয়মের মতো, অর্থাৎ এখানে যে অনুপপত্তিগুলো হবে সেটা হচ্ছে কি সবগুলো ওই যে প্রথম নিয়মের অনুপপত্তির মতো, প্রথম নিয়মের অনুপপত্তি। তারপর দেখো ষষ্ঠ নিয়ম, অর্থাৎ ষষ্ঠ নিয়মটা হচ্ছে কি, ষষ্ঠ নিয়মটা ছিল আমার যেই
জাতিবাচক উপজাতিবাচক পদকে আমি ভাগ করব, বা যে জাতিবাচক শ্রেণীবাচক পদকে ভাগ করব সেটার তার ক্রম অনুসারে প্রত্যেকটা পদে ভাগ করতে হবে, মাঝখানে কোনো একটা ধাপ বা স্তরকে বাদ দেওয়া যাবে না। যদি আমরা বাদ দিই তাহলে সেখানে একটাই ভুল হবে, সেটার নাম হচ্ছে উৎক্রান্তি বা উলম্পন বিয়োগজনিত অনুপপত্তি। যেমন এই যে জীব পদকে সৎ এবং অসৎ উপজাতির মধ্যে ভাগ করা, কারণ আমরা জানি দেখো আমি যদি জীবকে ভাগ করি আমার তাহলে প্রথমে কোথায় আসতে হবে, মানুষ এবং অন্যান্য জীবে আসতে হবে, মানুষ এবং অন্যান্য জীব। এই মানুষের মধ্যে কি হয়, সৎ এবং অসৎ। মানুষের মধ্যে এখানে হচ্ছে কি সৎ এবং অসৎ, কারণ এই যে জীবের মধ্যে সরাসরি সৎ এবং অসৎ আসা যায় না, জীব থেকে সরাসরি সৎ এবং কি, কারণ জীবের মধ্যে কোনো সৎ এবং অসৎ নেই, সৎ এবং অসৎটা কি হয় মানুষের মধ্যে হয়। আবার আমি এখানে জীবকে বলতে পারি শিক্ষিত এবং অশিক্ষিত, জীবের মধ্যে শিক্ষিত এবং কিনা অশিক্ষিত নেই, কারণ আগে প্রথম কোথায় আসতে হবে, জীব থেকে মানুষ, মানুষ থেকে হচ্ছে কোথায় শিক্ষিত এবং অশিক্ষিত আসতে হবে। তাহলে এইভাবে যদি আমরা কি করি মাঝখানে কোনো একটাকে বাদ দিয়ে দিই তাহলে এখানেও ভুল হবে। এই ভুলটার নাম হচ্ছে কি উলম্পন বিয়োগজনিত অনুপপত্তি বা উৎক্রান্তি বিয়োগজনিত অনুপপত্তি।